নমস্কার, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম হতে চলেছে এবং সেই এক্সামের জন্য তোমরা প্রত্যেকটি টপিক ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো। কিন্তু সেই টপিকগুলো, প্রত্যেকটি টপিক তোমার কত ভালো প্রিপেয়ার করা হলো, তুমি কত ভালো প্রিপারেশন নিলে, সেটা তুমি তখনই বুঝতে পারবে যদি তুমি এমসিকিউজ প্র্যাকটিস করো। হ্যাঁ, ঠিক। আমি আজকে একটি প্র্যাকটিস শিট নিয়ে এসেছি কিছু এমসিকিউজ নিয়ে, ড্রিম চিলড্রেন থেকে এবং লুসি পোয়েমস থেকে। এই এমসিকিউজ করতে গেলে তোমাকে এটা জানতে হয় যে কত ধরনের এমসিকিউ একটি লিটারি টপিক থেকে সেট করা যায়। আমি এই নিয়ে একটি ভিডিও অলরেডি বানিয়ে নিয়েছি এবং পোস্টও করেছি। যদি তোমাদের দেখতে ইচ্ছে করে যে একটি লিটারি টপিক থেকে কত ধরনের এমসিকিউজ হয়, তোমরা ভিডিওটি দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, যদি এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক দিয়ে যেও এবং কমেন্ট করে যেও। যদি এই এমসিকিউ রিলেটেড কোনো কোয়েরি থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমি আনসার দেব আমার মতো করে, আমার সাধ্য মতো। চলো শুরু করছি। এইখানে এই এমসিকিউজগুলো আমি অপশনসগুলো প্রত্যেকটা বলবো এবং সেই অপশনগুলো যেটি আনসার হবে সেটি আমি বুঝিয়ে দেব। বাকিগুলো হয়তো প্রত্যেকটি ডিসকাস করার মতো সময় বা সুযোগ হবে না, তো সেক্ষেত্রে যেটি আনসার হবে সেটি কেন হচ্ছে সেটি আমি অবশ্যই বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য সালকি পাইক ইন দ্য ফিশ পন্ড সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট ইন কন্ট্রাস্ট টু দ্য ডেজ? দেখো, প্রশ্নটির অর্থ হলো যে সালকি পাইক এবং ড্যাশ একে অপরের কি অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে, মানে ডেজ এইটি এর সাথে কি কন্ট্রাস্ট থাকে সালকি পাইকের সিম্বলিক্যালি। এই অপশনসগুলো কি কি, চলো দেখা যাক। ইউথফুল রেবেলিয়ন এগেনস্ট ম্যাচুরিটি, রয়্যাল সলিটিউড ভার্সেস কমন মুভমেন্ট, দ্য ন্যারেটার্স ডেড ব্রাদার ভার্সেস লাইভলি চিলড্রেন, দ্য পার্মানেন্স অফ মেমোরি ভার্সেস ফ্লিটিং জয়। দেখো, ইউথফুল রেবেলিয়ন এগেনস্ট ম্যাচুরিটি এটা হবে না। দেন রয়্যাল সলিটিউড ভার্সেস কমন মুভমেন্ট, এটা কি হবে একটু ভাবো। দ্য ন্যারেটার্স ডেড ব্রাদার ভার্সেস লাইভলি চিলড্রেন, এখানে অবশ্যই সালকি পাইক এবং ডেইজের সাথে ন্যারেটার্সের ডেড ব্রাদার এবং লাইভলি চিলড্রেনের কোনো সম্পর্ক নেই। দ্য পার্মানেন্স অফ মেমোরি ভার্সেস ফ্লিটিং জয়, তাহলে দেখো এখানে কোনোটা কি পার্মানেন্স অফ মেমোরি বোঝাচ্ছে নাকি ফ্লিটিং জয় বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি না, আসলে বিষয়টা হচ্ছে এখানে আনসার হবে রয়্যাল সলিটিউড ভার্সেস কমন মুভমেন্ট। কেন হবে? দেখো, সালকি পাইক, এখানে এই যে এই টেক্সটে একটা লাইন আছে, আ গ্রেট সালকি পাইক অ্যাজ ইফ ইট মকড অ্যাট দেয়ার ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংস। তাহলে সালকি পাইক তার আগে ব্যবহৃত হয়েছে গ্রেট, তারপরে দেখো ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংস। এই যে ফ্রেজটা, এটি কাকে রেফার করছে? ওই ডেজকে রেফার করছে। তাহলে ধরে নিতে হয় সালকি পাইক মকারি করছে ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিংসের বা তাদের ইম্পার্টিনেন্ট ফ্রিস্কিং এর ওপর। তাহলে ভাবো যে গ্রেট সালকি পাইক তার যদি রয়্যাল যে সেই সভারেন্টি বা সলিটিউড যদি না থাকে, সে মকারি করবে কি করে? ধরে নিতে হবে যে এটি যেন সুপিরিয়র, এটি যেন ইনফিরিয়র, সেই জন্য আনসার হবে বি। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলা হয়েছে? হুইচ বেস্ট ডেসক্রাইবস দ্য ইমোশনাল ফাংশন অফ দ্য লাইন। এই যে লাইনটি, কোন এই চারটে অপশনের মধ্যে এর ইমোশনাল ফাংশনকে সব থেকে ভালো বর্ণনা করতে পারে? কি লাইন রয়েছে? আই হ্যাড মোর প্লেজার ইন দিস বিজি আইডল ডাইভারশনস দেন ইন অল দ্য সুইট ফ্লেভার্স। খুব সুন্দর লাইন। দেখো কি বলেছে, কন্ডেমিং লাক্সারি, অ্যাফার্মিং স্পিরিচুয়াল ইনোশনস ওভার সেন্সুয়াল প্লেজার, মোর্নিং দ্য অ্যাবসেন্স অফ অ্যাডাল্টহুড, মকিং চাইল্ডহুড গ্রেড। একটু ভেবে নাও। দেখো, কন্ডেমিং লাক্সারি, তাহলে কি এই লাইনটাকে বেশ ডিসক্রাইব করছে এইটা? অ্যাফার্মিং স্পিরিচুয়াল ইনোসেন্স ওভার সেন্সুয়াল প্লেজার, সেন্সুয়াল প্লেজারের থেকে কি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্পিরিচুয়াল ইনোসেন্সকে? মোর্নিং দ্য অ্যাবসেন্স অফ অ্যাডাল্টহুড, নাকি মকিং চাইল্ডহুড গ্রিড, বাচ্চাদের যে লোভ থেকে থাকে ছোটবেলায়, সেটাকে কি এখানে মকারি করা হচ্ছে? দেখো, আনসার হবে বি, অ্যাফার্মিং স্পিরিচুয়াল ইনোসেন্স ওভার সেন্সুয়াল প্লেজার। অ্যাকচুয়ালি কেন? তার কারণটা হচ্ছে ন্যারেটার এখানে, দেখো, ন্যারেটার প্রেফার করছে অ্যাস্থেটিক অ্যাবজর্পশন টু ফিজিক্যাল ইন্ডালজেন্স।
ফিজিক্যাল ইন্টেলিজেন্সের থেকে নান্দনিক বা সৌন্দর্যায়নের যে বিষয়টি সেটি বেশি প্রেফার করছে, সেই জন্য স্পিরিচুয়াল ইনোসেন্স ওভার ফিজিক্যাল ইন্টেলিজেন্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এইভাবে দেখালে বোঝা যাবে। What figurative expression does the narrator use to describe the old bust of the 12 Caesars? দেখবে এই যে যখন টেক্সটটা পড়েছো তোমরা, সেই টেক্সটটা দেখবে সেখানে ওল্ড বাস্ট অফ 12 সিজারের রেফারেন্স রয়েছে। তো এখানে বলা হচ্ছে যে কোন ফিগারেটিভ এক্সপ্রেশন ন্যারেটর ইউজ করেছিলেন এইটাকে ডেসক্রাইব করার জন্য। দে হুইসপার সিক্রেটস অফ রোম, মানে এই ওল্ড বাস্টগুলোর কথা বলা হচ্ছে, তারা কি এই দে হুইসপারিং সিক্রেটস অফ রোম? দে সিম টু স্মাইল মিস্টেরিয়াসলি, এই ওল্ড বাস্টগুলো কি হাসছে মিস্টেরিয়াসলি? অথবা দে সিম টু লিভ এগেন অর হি টু টার্ন ইনটু মার্বেল, অথবা দে মকড হিজ সলিটিউড। দেখো, আশা করি তোমরা এটা পারবে, এটা জানো। আনসার হবে দে সিম টু লিভ এগেন অর হি টু টার্ন ইনটু মার্বেল। খুব সুন্দর একটা লাইন আছে রেফারেন্স স্বরূপ। দেখো লাইনটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবে। Till the old marble heads would seem to live again, or I to be turned into marble with them. এই লাইনটা দেখো, তার মানে কি? যখন তুমি কোনো টেক্সট পড়ছো, প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তোমরা শর্ট নোটের মতো বানিয়ে নিতে পারো, হাইলাইট করে রেখে দিতে পারো। দেখো, তো এমসিকিউজ গুলো মানে না ভীষণ স্ট্যান্ডার্ড, ভীষণ কঠিন, না ভীষণ সোজা, একটু রিফ্লেক্টিভ সর্ট অফ এমসিকিউজ। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4, লেক্সিক্যালি what is the tone of the phrase busy idle diversion? দেখো, এই বিজি আইডল খুব সুন্দর একটা অক্সিমরনের এক্সাম্পল। তো বলেছে যে এই যে ফ্রেজটা লেক্সিক্যালি, মানে লেক্সিক্যাল বলতে ধরো ভোকাবুলারি রিলেটেড আর কি, বলেছে এই বিজি আইডল ডাইভারশনে কোন ধরনের টোন পাওয়া যায়? সিনিক্যাল, ফিলোজফিক্যাল প্যারাডক্স, হাইপারবলিক ইন্টেলিজেন্স, নাকি ন্যারেটিভ ভ্যাগনেস? ঠিক আছে, তাহলে কোন ধরনের এখানে টোন পাওয়া যায়? সিনিক্যাল, ভেবে দেখো। ফিলোজফিক্যাল প্যারাডক্স, একটু কি কন্ট্রাডিকশন, কিছু দার্শনিক কন্ট্রাডিকশন কিছু রয়েছে? হাইপারবলিক ইন্টেলিজেন্স, অতিরঞ্জিত করে কিছু বলা রয়েছে, নাকি হচ্ছে যে এটা ন্যারেটিভ ভ্যাগনেস, যে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেটা যার মধ্যে একটু অ্যাম্বিগুইটি রয়ে গেছে, এরকম কি কিছু? কি ধরনের টোন? আনসার হচ্ছে, বলে দিই, ফিলোজফিক্যাল প্যারাডক্স। কেন ফিলোজফিক্যাল প্যারাডক্স? কারণ এখানে দেখো বিজি এবং আইডল দুটো ফিলোজফিক্যালি আলাদা, মানে ফিলোজফিক্যালি আলাদা বলতে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। দেখো, বিজি আইডল ডাইভারশন, যেমন ধরো জাক্সটাপোজিশন অফ বিজি অ্যান্ড আইডল সাজেস্টস থটফুল কন্ট্রাডিকশন। যেহেতু বিজি এবং আইডল জাক্সটাপোজ করা হয়েছে, হ্যাঁ, অক্সিমরনের এক্সাম্পল বলা যেতে পারে, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে চিন্তা ভাবনাতেই একটা থটফুল কন্ট্রাডিকশন ফিলোজফিক্যালি, সেই জন্য ফিলোজফিক্যাল প্যারাডক্স। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, which specific item of food does John attempt to share with Alice before abandoning it? এটা খুব সুন্দর, এটাকে বলা হয়, এই ধরনের কোয়েশ্চেন বা এমসিকিউ কে বলা হয় ফ্যাকচুয়াল এমসিকিউ বা ইনফরমেটিভ এমসিকিউ। সরাসরি ইনফরমেশন চাওয়া হচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে, ডিরেক্ট কোয়েশ্চেন যেটাকে বলা হয়। ঠিক আছে, আমি আলোচনা করেছি, পারলে একটু দেখবে যে কত ধরনের এমসিকিউ হয়, এটি তার মধ্যে একটি। তো বলেছি কোন স্পেসিফিক ফুড আইটেম অ্যাকচুয়ালি জন শেয়ার করতে চেয়েছিল অ্যালিসের সাথে বিফোর অ্যাবান্ডনিং ইট। দেখো চারটে অপশন আছে, পিচেস, গ্রেপস, গুজবেরিজ, নেক্টারিনস। আশা করি এটা পারবে, মনে আছে নিশ্চয়ই। আনসার হচ্ছে গ্রেপস, বি। দেখো, আমি একটা সাপোর্টিং সেন্টেন্স দিয়েছি, ওখানে আছে জন স্লাইলি ডিপোজিটেড ব্যাক আপন দ্য প্লেট আ বাঞ্চ অফ গ্রেপস। ঠিক আছে, এটা টেক্সচুয়াল লাইন, সাপোর্টিং সেন্টেন্স দিয়ে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য দিয়েছি। কোয়েশ্চেন 6, ইন দ্য ন্যারেটরস টোন টুয়ার্ড জন ল্যাম্বস মেমরি, মানে জন এলস মেমরি, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাকুরেট? তাহলে দেখো, জন এল বা জন ল্যাম্বকে নিয়ে যখন ন্যারেটর আলোচনা করছেন, সেই সময় ন্যারেটরের কি ধরনের টোন, কি ধরনের মানে কি বলবো ভয়েস, কি ধরনের ইচ্ছে প্রকাশ পাচ্ছে, কোনটি অ্যাকুরেট হবে এখানে? দেখো কোনটা একদম সঠিক। ডিট্যাচড অ্যাডমিরেশন, বিটার আইরনি,
রেভারেন্ট গিল্ট, পরসিভফুল এনভি। ঠিক আছে, কোশ্চেন, এই যে চারটে অপশন দেখো, তোমরা যখন অপশনসগুলো প্র্যাকটিস সেট থেকে করবে বা এমসিকিউ প্র্যাকটিস করবে, চারটে অপশনের আনসার যেটা হবে সেটা করে দিয়ে চলে যেও না, বাকিগুলো আলোচনা করবে, মানে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, ভিডিও প্রচুর লেন্দি হবে, সেই জন্য আমি প্রত্যেকটা বলছি না, যেটা প্রয়োজন সেটাই বলছি, তোমরা নিজেরা অ্যাটলিস্ট করবে। ডিটাচড অ্যাডমিরেশন মানে যেন একটু একটু দূরে অথচ অ্যাডমায়ার করছে, এরকম কিছু কি? বিটার আয়রনি, একটা যেন মানে একটু 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 তিক্ত, মানে একটু যেন সে স্যাটাইরিক্যাল টোনে বলছে কি? রেভারেন্ট গিল্ট, একটা অনুতাপ কাজ করছে কোথাও। হ্যাঁ, নাকি হচ্ছে যে তার জন ল্যাম্বের সাথে ন্যারেটারের ভীষণ মানে ডিস্টেন্স হয়ে গেছে, জন ল্যাম্ব কে যেন ন্যারেটার একটু অ্যাডমায়ার করছে, অ্যাট দ্য সেম টাইম একটু হিংসে রয়েছে, এরকম কি? আমি এক্সপ্লেন করেই দিলাম চারটা, না অ্যাকচুয়ালি এটা আনসার হবে রেভারেন্ট গিল্ট। ঠিক আছে, তার কারণটা কি দেখো, কারণটা হচ্ছে হি প্রেজেস জন সিয়ুথ দেন রিগ্রেটস নট বিং মোর কম্পাসনেট ইন ল্যাটার লাইফ। ইয়েস, টেক্সটটা যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে যে জন কেমন ছিল, তাকে অ্যাডমায়ার করতো চার্লস ল্যাম্ব, যেন চার্লস ল্যাম্ব তার মধ্যে এই কোয়ালিটিসগুলো ছিল না, রাইট? কিন্তু চার্লস ল্যাম্ব কোথাও না কোথাও একটু রিগ্রেট করছে, একটু অনুতাপ করছিলেন যে যতটা চার্লস ল্যাম্বের প্রতি তিনি মার্সি কম্পেশন দেখিয়েছিলেন, চার্লস ল্যাম্ব ততটা দেখাতে পারেননি, ঠিক আছে, জন ল্যাম্বের প্রতি। তো সেই জন্য এই আনসারটা হবে। কোশ্চেন নাম্বার 7, what literary technique is employed in the phrase such a distance there is betwixt life and death? এই যে ফ্রেজ such a distance there is betwixt life and death, এই ফ্রেজটির ভেতরে বা এই ফ্রেজটির মধ্যে কোন ধরনের লিটারি টেকনিক ইউজ করা হয়েছে? দেখো, অক্সিমরন, অ্যালিগরিক্যাল ইনভার্সন, ফিলোজফিক্যাল জাক্সটাপোজিশন, নাকি সিনট্যাকটিক মেটালেপসিস। ওকে, দেখো অক্সিমরন মানে তো তোমরা জানো যে when two contradictory words are juxtaposed, ঠিক আছে। অ্যালিগরিক্যাল ইনভার্সন, ফিলোজফিক্যাল, প্রত্যেকটা আলোচনা করছি না, হ্যাঁ। ফিলোজফিক্যাল জাক্সটাপোজিশন, সিনট্যাকটিক মেটালেপসিস। এই সিনট্যাকটিক মেটালেপসিস এক ধরনের ফিগার্স অফ স্পিচ, যেখানে মানে টোনের শিফটিং হয়। তো এখানে এই যে সাচ আ ডিস্টেন্স দেয়ার ইজ বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, এর মধ্যে কোন ধরনের টেকনিক আছে? কি কি এখানে বলা হয়েছে বলো, কি ধরনের টেকনিক আছে? আনসার হচ্ছে ফিলোজফিক্যাল জাক্সটাপোজিশন, ঠিক আছে। ফিলোজফিক্যাল জাক্সটাপোজিশন, সাচ আ ডিস্টেন্স দেয়ার ইজ বিটুইক্সট লাইফ অ্যান্ড ডেথ। ইয়েস, তাহলে দেখো লাইফ অ্যান্ড ডেথ এখানে যদি ভাবা যায়, দেখো লাইফ অ্যান্ড ডেথ এখানে কোথাও না কোথাও দেখো ইট রিফ্লেক্টস দ্য ইমোশনাল অ্যান্ড মেটাফিজিক্যাল চ্যাজম বিটুইন মেমরি অ্যান্ড মর্টালিটি। যেহেতু লাইফ অ্যান্ড ডেথ, হ্যাঁ, তো কোথাও না কোথাও ন্যারেটার তার মানে জন ল্যাম্বের কথা মনে করছেন, আবার জন ল্যাম্ব চলে গিয়েছেন, হ্যাঁ, মর্টাল। তো এইবারে এইখানে এই যে ফিলোজফিক্যালি বা মেটাফিজিক্যালি একটা অদ্ভুত ইমোশন রিফ্লেক্ট করছে, সেই জন্য এখানে এই আনসারটা হবে ফিলোজফিক্যাল জাস্টাপোজিশন, যে লাইফ অ্যান্ড ডেথ জাস্টাপোজড ফিলোজফিক্যালি, থটফুলি। ওকে, নেক্সট question number 8, which motif recurs across both childhood and adulthood memories in this passage? ইন দিস প্যাসেজ বলতে এই যে আগের যে প্যাসেজটি, যেইখানে অরিজিনাল টেক্সটে, অ্যাকচুয়ালি আমার পক্ষে তো পুরো প্যাসেজটা এখানে লিখে দেওয়া বড় হয়ে যাবে, তো সেই জন্য প্যাসেজ বলতে যেখানে ওই জন ল্যাম্বের সম্পর্কে বলেছেন চার্লস ল্যাম্ব, ওই জায়গার কথা বলা হচ্ছে। বলছে যে এখানে ওই যে চাইল্ডহুড অ্যাডাল্টহুডের মেমরি যেটা নিয়ে শেয়ার করেছেন চার্লস ল্যাম্ব আমাদের সাথে, তাহলে সেই জায়গায় কি ধরনের মোটিভ আমরা খুঁজে পাচ্ছি? দেখো, রিজেকশন, ওয়াকিং, পেন অ্যান্ড লেমনেস, সলিচিউড অ্যান্ড গার্ডেন, কি ধরনের মোটিভ? এই যে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড মেমরি যখন চার্লস ল্যাম্ব জন ল্যাম্বের কথা বলছেন, তখন আনসার হচ্ছে পেন অ্যান্ড লেমনেস। অবশ্যই ভালো করে যদি পড়ো তাহলে দেখতে পাবে, তার কারণ বোথ ন্যারেটর অ্যান্ড জন আর ডেসক্রাইব অ্যাজ লেম ফুটেড অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ লাইফ। জন ল্যাম্ব, চার্লস ল্যাম্ব, হ্যাঁ, তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে লেম ফুটেড হয়েছিল, তো পেন অ্যান্ড লেমনেস, সেই জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ট্রিগার্স দ্য চিলড্রেন্স ক্রাইং ইন দ্য ন্যারেটিভ? ইয়েস, যখন তুমি পুরো টেক্সটটা পড়বে সেখানে দেখবে একটা জায়গা রয়েছে যেখানে, হ্যাঁ, যেন সেই বাচ্চাগুলো, হ্যাঁ, জন অ্যান্ড অ্যালিস, তাদের যেন বেশি কান্না পাচ্ছে আর। তো
তো বলতে চেয়েছে কোয়েশ্চেনটা এটা যে কোন ঘটনা বা কিটা কোনটা মেনশন করার পর এইটা হচ্ছে কি হোয়াট ট্রিগার্স দ্য চিলড্রেন্স ক্রাইং ইন দ্য ন্যারেটিভ, কেন এইরকম হয়েছিল, আরো যেন কান্নার একটা প্রবণতা দেখা গিয়েছিল। অপশনগুলো দেখে নেওয়া যাক। ডেসক্রিপশন অফ গ্র্যান্ডমাদার ফিল্ডস ডেথ, গ্র্যান্ডমাদার ফিল্ডের মৃত্যু নিয়ে যখন বলা হচ্ছিল তখন কি? রেফারেন্স টু ফরবিডেন ফ্রুট, যখন কি সেই ফরবিডেন ফ্রুটের রেফারেন্স দেওয়া হলো তখন। টক অফ দেয়ার আঙ্কেল জনস ডেথ, আঙ্কেল জনসের মৃত্যু নিয়ে যখন বলা হচ্ছে তখন, নাকি হচ্ছে যে মেনশন অফ দ্য ন্যারেটার্স লোনলিনেস, ন্যারেটার কত একা মানে একা ছিলেন, কতটা একাকিত্বের জীবন কাটিয়েছিলেন সেটা বলার পর কি? দেখো আনসার খুবই সোজা, যদি তুমি ভালো করে টেক্সটটা রিডিং দিয়েছো বা পড়েছো মাইনুটলি। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বলে রাখি, টেক্সট অনেকবার পড়তে হবে, এতবার পড়তে হবে যেন মানে বিশেষ করে নভেল এবং ড্রামা বাদ দিয়ে বাকি যে টেক্সটগুলো রয়েছে, পোয়েট্রি বলো, শর্ট স্টোরি বলো, এসে বলো, হ্যাঁ এইগুলো প্রত্যেকটা যেন তোমাদের মস্তিষ্কে ভাসতে থাকে, ঠিক আছে, লাইনগুলো যেন ভেসে যায়, এই এতবার পড়তে হবে টেক্সট, যেহেতু লিমিটেড টেক্সট রয়েছে। তো আনসার হচ্ছে টক অফ দেয়ার আঙ্কেল জনস ডেথ। ওকে, এখানটা মানে তোমার লাইন আমি বলেছি, দেখো হিয়ার দ্য চিলড্রেন ফিল আ ক্রাইং, খুব সুন্দর, এটা টেক্সচুয়াল লাইন দেখতে পাবে সেখানে আছে, যেখানে বলা হচ্ছে আফটার হি রিকাউন্টস জনস স্টোরি, তাহলে ওইটা। কোশ্চেন নাম্বার 10, স্ট্রাকচারালি দ্য এন্টায়ার এসে টার্নস আফটার হুইচ মোমেন্ট? ওকে, স্ট্রাকচারালি পুরো এসেটা গঠনগত দিক থেকে পুরো এসের যে যখন টোন সরি পুরো এসের যে টোন, সেই টোনটা বা একটু গঠনগত দিক থেকে একটু শিফট করবে, একটু পাল্টে যাবে। জন পুটস ডাউন দ্য গ্রেপস, দ্য ন্যারেটর বিগিনস টকিং অ্যাবাউট অ্যালিস, দ্য চিলড্রেন ক্রাই ফর দেয়ার আঙ্কল, দ্য চিলড্রেন গ্রো ফেইন্টার। কখন একটু এন্টায়ার এসের মধ্যে একটা টার্নিং পয়েন্ট, একটা টার্ন, একটা শিফট দেখতে পাবো, ঠিক আছে। আনসার হচ্ছে যখন একদম মানে ধরো লাস্টের একটু আগের প্যাসেজের কাছে দেখবে দ্য ন্যারেটর বিগিনস টকিং অ্যাবাউট অ্যালিস, তার আগে অবধি সব ঠিকঠাক চলছিল, তারপরে যেন মনে হবে এন্টায়ার এসে এটার শিফট হচ্ছে, দ্য ন্যারেটর বিগিনস টকিং অ্যাবাউট অ্যালিস। ওকে, দেখো ইট শিফটস ফ্রম, সাপোর্টিং সেন্টেন্স হিসেবে বলতেই পারো যে ইট শিফটস ফ্রম চাইল্ডহুড অথবা ফ্যামিলি টু রোম্যান্টিক ফেলিয়ার অ্যান্ড রিভিলেশন। ইয়েস, প্রথমেই ফ্যামিলি অবলাইজেশন, চাইল্ডহুড, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলছিল, তারপরেই ওই যে তোমার অ্যান সিমন্সের সাথে ন্যারেটরের যে সম্পর্ক, এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, কিভাবে ফেলিয়ার হলো, কি ব্যাপারটা পুরো বোঝাচ্ছিলেন তিনি ন্যারেটর, রাইট। তো সেই জন্য বলেছি যে একটা ইস এ টার্নিং পয়েন্ট একটা। নেক্সট, question number 11, the soul of the first Alice looked out at her eyes is an example of, পুরোটা সেন্টেন্সটা পড়লে হয়তো ভালো হতো। the soul of the first Alice looked out at her eyes, ফার্স্ট অ্যালিসটাকে প্রশ্ন আসতেই পারে, এখানে চারটে অপশন দিয়ে আমি দিইনি, আলাদা ব্যাপার, আমি দিচ্ছি না। the soul of the first Alice looked out at her eyes, তো it is an example of, এটা কার এক্সাম্পল? ম্যাজিক রিয়েলিজম, নাকি গথিক হরর, নাকি রোম্যান্টিক আইডিয়ালিজম, নাকি ড্রিম এপিফ্যানি? দেখো এপিফ্যানি এই টার্মটার সাথে তোমরা সম্ভবত জানো যে সাডেন রিয়েলাইজেশন, সাডেন ম্যানিফেস্টেশন অফ সামথিং, হঠাৎ করে, ঠিক আছে। তুমি হয়তো কোথাও যাচ্ছ, কোনো সমুদ্রের ধারে আছো বা কোথাও গিয়েছো, সেখানে হঠাৎ তুমি কিছু দেখলে, তুমি সেখানে যেন মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণের জন্য মানে ফর দ্য টাইম বিং কিছুক্ষণের জন্য অদ্ভুতভাবে হারিয়ে গেলে, তুমি কিছু তোমার কাছে হঠাৎ কিছু তোমার জন্য মনে হলো, কিছু রিয়েলাইজ হলো বা কিছু, এই ধরনের সাধারণত আমি আরো ডিটেলসে বলা যেতে পারে, আমি সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করলাম এপিফ্যানি। ওকে, তো বলছে যে এই যে প্রথম যখন দেখা গেল তার চোখের মধ্যে ফার্স্ট অ্যালিসের প্রতিচ্ছবির মতো, তখন সেটা কি? ম্যাজিক রিয়েলিজম, ম্যাজিক্যাল রিয়েলিজম বলতে ফ্যান্টাসি প্লাস মানে ইমাজিনেশন প্লাস হচ্ছে তোমার রিয়েলিটি, দুটোর সংমিশ্রণ, এটা কি হতে পারে? নাকি গথিক হরর, সুপারন্যাচুরাল কিছু একটা, নাকি রোম্যান্টিক আইডিয়ালিজম, ভালোবাসা, তারপর হচ্ছে যে রোম্যান্স, এর প্রতিচ্ছবি কিছু, অ্যাকচুয়ালি এটা হবে ড্রিম এপিফ্যানি। দেখো কারণ এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা তো জানো পুরো টেক্সটটা পড়েছো, ড্রিম চিলড্রেন এটা কি? এটা আসলে চার্লস ল্যাম্বের মানে ফ্যান্টাসি বা ইমাজিনেশনের প্রজেকশন মাত্র, কি হতে পারতো যেটা তিনি ভেবেছিলেন বা সেটা হচ্ছে না বা দেখা যায়নি, রাইট, তো দেখা যাচ্ছে না, তো এই ক্ষেত্রে বলা যেতে পারে দিস এন এক্সাম্পল অফ ড্রিম এপিফ্যানি। ওকে, তার কারণটা হলো যদি ওটাকে আরো ভালোভাবে অ্যানালাইজ করা যায়, যে মার্কস আ মেটাফিজিক্যাল রিকগনিশন
অফ অ্যালিস থ্রু হার ফিকশনাল ডিসেন্ডেন্ট। ফিকশনাল ডিসেন্ডেন্ট বলতে কি, ওই ছোট ছোট বাচ্চাগুলোর কথা যাদের রেফারেন্স আছে, যেন তাদের ভেতর দিয়ে আমরা যেটা হতে পারতো মেটাফিজিক্যালি তাকে যেন চেনার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য হচ্ছে যে এটার আনসার ড্রিম এপিফ্যানি। ঠিক আছে, মেটাফিজিক্যাল রিকগনিশন অফ অ্যালিস থ্রু হার ফিকশনাল ডিসেন্ডেন্ট। ঠিক আছে, ফিকশনাল ডিসেন্ডেন্ট কারণ রিয়েলিটিতে তাদের কোনো অস্তিত্ব নেই। Question number 12. The narrator's emotional confession about quarreling with John shows. ওকে, ন্যারেটর যখন বলছেন যে তিনি জনের সাথে একটু তাদের আর্গুমেন্ট হতো বা যখন হচ্ছে যে কোয়ার্ল করতেন বা সেই যে বন্ডিং যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, বা ন্যারেটর যখন বলছেন যে তিনি কম্প্যাশনেট এনাফ ছিলেন না জন ল্যাম্বের প্রতি, এই যে কনফেশন, এটা অ্যাকচুয়ালি কি দেখায় এখানে, কি রিফ্লেক্ট করে? এখানে চারটে অপশন আছে, দেখো। বলেছে হিজ ডিনাইল অফ ডেথ, internalized guilt and delayed mourning, repressed anger, rationalization of loss. যে জন ল্যাম যে মারা গেছে তিনি সেটা মেনে নিতে চাইছেন না, ভেতরের অদ্ভুত যে তোমার অনুতাপ, এবং যেন প্রথমে তিনি চার্লস ল্যাম্ব রিয়েলাইজ করতে পারেনি যে জন ল্যাম্ব মারা গেছেন, প্রচন্ড দুঃখ হচ্ছে বা কিছু, পরে পরে যত দিন গেছে তত বেশি কষ্ট হয়েছে, এই বিষয়টা কি, নাকি যে চাপা রাগ, নাকি হচ্ছে যে রেশনালাইজেশন অফ লস, না সবাইকে তো মারা যেতেই হবে, এই যে লস হয়েছে এটাকে তিনি নিজেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এরকম কি কিছু? বুঝতেই পারছো আনসার কি হবে? আনসার হচ্ছে ইন্টারনালাইজড গিল্ট অ্যান্ড ডিলেড মর্নিং, রাইট। এখানে একটা মানে এই জায়গায় তোমরা যদি ভালো করে টেক্সটটা পড়ো তাহলে দেখতে পাবে, দো হি হ্যাড নট বিন ডেড এন আওয়ার ইট সিমড আ গ্রেট ওয়াইল অ্যাগো। ওকে, টেক্সচুয়াল লাইন। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ফ্রেজ উই আর নট অফ অ্যালিস নর অফ দি ইন্ট্রোডিউসেস হোয়াট স্ট্রাকচারাল শিফট। এই যে ফ্রেজটা আবার সেই একই এই ধরনের প্রশ্ন একটা করেছিলাম আগে, যে স্ট্রাকচারাল যে শিফট, টার্নিং পয়েন্ট, মানে টোন বলতে পারো, বা হচ্ছে যে তোমার ধরো ল্যাঙ্গুয়েজ ডিকশন ভোকাবুলারির দিক থেকে বলতে পারো, বা মুড বলতে পারো, তার যে টোন বা চেঞ্জ শিফটিং, এটা কখন বা এটা কি অ্যাকচুয়ালি, দেখো কি ধরনের এখানে কি এই যে চেঞ্জ হয়েছে এটা কি ধরনের চেঞ্জ? রিটার্ন টু রিয়েলিজম, রিজেকশন অফ ডিলিউশন, ড্রিম আনমাস্কিং, ডিসেন্ট ইনটু ম্যাডনেস। তাহলে কি বাস্তবতায় ফিরে আসা হলো, নাকি হচ্ছে যে এই যে ভ্রম বা এই যে ইলিউশন বা এই যে ধরো যেটা ভাবনা ছিল সেটাকে কি বাদ দিয়ে দেওয়া হলো, নাকি যে ড্রিম বা স্বপ্ন দেখা হচ্ছিল সেটা আনমাস্কিং হলো? হ্যাঁ, ডিসেন্ট ইনটু ম্যাডনেস, নাকি এই যে এরা হচ্ছে যেন অদ্ভুত রিয়েক্ট করেছে, যেন এরা মানে যে কি বলবো যে ডিসেন্ট ইনটু ম্যাডনেস, হ্যাঁ, যেন নর্মাল নয়, এরকম কি কিছু? অ্যাকচুয়ালি দেখো এই যে টোনটা, আমরা অ্যালিস নই, আমরা অ্যালিসের নই, আমরা তোমারও না, বাচ্চাগুলো যখন বলছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কিরকম, ড্রিমটা যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি আর ড্রিম থাকলো না, রেভরি থাকলো না, সেই জন্য আনসার ড্রিম আনমাস্কিং, সি। ঠিক আছে, তো দ্য ন্যারেটিভ ভয়েস ব্রেকস অ্যান্ড অ্যাডমিটস ইটস ইলিউশনারি নেচার। তাহলে এখানে যে ন্যারেটিভ ভয়েস রয়েছে, যে বক্তা, তিনি সেখানে মেনে নিয়েছিলেন যে এতক্ষণ ধরে তিনি যেন একটা ভ্রমের মধ্যে ছিলেন। কোয়েশ্চেন নাম্বার তোমার হচ্ছে 14, হোয়াট মিথোলজিক্যাল রেফারেন্স ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ। পুরো যে আমরা যখন ড্রিম চিলড্রেনটা পড়ছি সেই টেক্সটের লাস্টের দিকে কোন ধরনের মিথোলজিক্যাল রেফারেন্স রয়েছে? কতগুলো অপশন রয়েছে দেখো, যেমন রয়েছে কি বলেছে, অপশন এ রিভার স্টিক্স, অপশন বি টার্টারাস, সি সোর্স অফ লিদি, ডি এলিশিয়ান ফিল্ডস। খুব সোজা, রিভার অফ ফরগেটফুলনেস, লিদি। ঠিক আছে, এটা রেফারেন্স রয়েছে আনসার, এটা মানে আছে। তো এখানে একটা লাইনও রয়েছে, যে লাইনটা আমি দিয়েছি দেখো, জাস্ট 7-8টা ওয়ার্ড তুলে ধরেছি, ওয়েট আপন দ্য টিডিয়াস সোর্স অফ লিড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্রিজেট ইন দ্য ভেরি লাস্ট লাইন। ঠিক আছে, লাস্ট লাইনে দেখবে ফেথফুল ব্রিজেট বলে মেনশন করা আছে, তাহলে কি তার রোলটা কি? সিম্বল অফ ফিমেল কনস্ট্রেন্ট, রিমাইন্ডার অফ লস, কন্ট্রাস্ট টু দ্য ড্রিম, অ্যাঙ্কার টু রিয়েলিটি অ্যান্ড লয়্যালটি। তাহলে এই যে ফেথফুল ব্রিজেটের মেনশন করা হলো একদম লাস্টে গিয়ে, তার কিসের জন্য করা হয়েছিল বা কেন, রোলটা কি, ফাংশনটা কি? দেখো, তাহলে কি ফিমেল কনস্ট্রেন্টের প্রতীক হিসেবে, নাকি না তুমি অনেক কিছু হারিয়েছো তার রিমাইন্ডার হিসেবে, নাকি হচ্ছে যে ড্রিম একদিকে আর রিয়েলিটির মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখানোর জন্য, নাকি হচ্ছে যে তোমার লয়্যালটি, বিশ্বাস, হ্যাঁ, বাস্তবতা, তার একটা প্রতীক, অ্যাঙ্কার, তার যেন সেন্ট্রাল হাব হিসেবে। ওকে, তো আনসার হচ্ছে অ্যাঙ্কার টু রিয়েলিটি অ্যান্ড লয়্যালটি।
ঠিক আছে, তার কারণটা হচ্ছে, দেখো এই যে ব্রিজেট আর কেউ না, মেরি ল্যাম্ব, জানো আশা করি। তো মানে ব্রিজেট রিপ্রেজেন্টস দ্য স্টেডি ফেথফুল প্রেজেন্স অ্যামিডস্ট ড্রিম এন্ড লস। তাহলে এই তার আগের যত পোর্শন পড়েছি আমরা চার্লস ল্যাম্ব এবং তার যে প্রজেকশন, অ্যালিস জন, হ্যাঁ, যে সন্তানগুলো ছিল, তো মানে প্রজেকশন অফ হিজ ড্রিম, প্রজেকশন অফ ন্যারেটার্স ড্রিম, রাইট? বাট মেরি ল্যাম্ব ব্রিজেট সিজ রিয়েল, তো সেই জন্য বলা হচ্ছে যে সি রিপ্রেজেন্টস দ্য স্টেডি ফেথফুল প্রেজেন্স অ্যামিডস্ট ড্রিম এন্ড লস। ঠিক আছে, এই 15টা কোয়েশ্চেন আমি দিয়েছি ড্রিম চিলড্রেন থেকে। এরপরে আমরা লুসি পোয়েমসে চলে যাবো। লুসি পোয়েমস থেকে 3-4টে করে এক একটা পোয়েম থেকে আমি দিয়েছি। ঠিক আছে, চলো আলোচনা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 16 লুসি পোয়েমস থেকে। দ্য ফ্রেজ a violet by a mossy stone half hidden from the eye most symbolically implies, এই যে এইটা a violet by a mossy stone half hidden from the eye, ঠিক আছে, এই যে ইমেজারি, এত সুন্দর উপমা, এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে সিম্বলিক্যালি? কতগুলো অপশন আছে দেখো। লুসিজ ফিজিক্যাল বিউটি ডেসপাইট হার আইসোলেশন, লুসির কি ফিজিক্যাল বিউটিকে বোঝাচ্ছে যতই সে সেপারেটেড থাকুক না কেন? নেচারস ইনডিফারেন্স টু হিউম্যান লাইফ, মানুষের জীবনের প্রতি, মানুষের প্রতি প্রকৃতি কতটা উদাসীন সেইটা কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট বিটুইন লুসিস ভার্চু অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস কারাপশন, নাকি একটা কন্ট্রাডিকশন করছে লুসির যত গুণ তার সাথে পৃথিবী কতটা মোরালি কারাপ্ট, এইটা কি দেখাচ্ছে? নাকি দ্য ফ্র্যাজাইলিটি অ্যান্ড অবসকিউরিটি অফ আননোটিসড ইন্ডিভিজুয়াল লাইফস, ওকে, নাকি যাদের হচ্ছে যে যারা আননোন অবস্থায় থাকে, আননোটিসড অবস্থায় থাকে, তাদের এই যে ফ্র্যাজাইল নেচার এইটা, নাকি তাদের অবসকিউরিটি, এইটা বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি কি হবে ভাবো? আনসার হবে বি, ঠিক আছে, অবসকিউরিটি অ্যান্ড ফ্র্যাজিলিটি অফ আননোটিসড ইন্ডিভিজুয়াল লাইফস। কেন দেখো, এখন বিষয়টা হলো, দেখো হাফ হিডেন ভায়োলেট, ঠিক আছে, যেমন হাফ হিডেন ভায়োলেট ঠিক তেমনটাই লুসির হিডেন বিউটি এবং আননোটিসড এক্সিস্টেন্স। লুসি ভীষণ ভার্চুয়াস, কিন্তু সে কি অবস্থায় থেকে গেছে? আননোন, আননোটিসড। তার এই আননোটিসড এক্সিস্টেন্স ঠিক কার মতো? যেন হাফ হিডেন ভায়োলেটের মতো। ঠিক আছে, সিড ডয়েলটা এবং দ্য আনটোটেন ওয়েজ থেকে নেওয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17. What is the function of the sudden exclamatory line and "oof, the difference to me" in the structure of the poem? পোয়েমের ক্ষেত্রে এই যে এক্সক্লেমেটরি লাইন অ্যান্ড "ওহ দ্য ডিফারেন্স টু মি", এই লাইনটি অ্যাকচুয়ালি কি ফাংশন বা কি ভূমিকা পালন করেছে, কি বলতে চেয়েছে এখানে? চলো দেখো অপশনসগুলো। ইট ড্রামাটাইজেস লুসিজ ডেথ উইথ মেলোড্রামা, লুসির মৃত্যুর সাথে কি মেলোড্রামাকে মিলিয়ে দেওয়া হয়েছে কিছুটা? নাকি ইট মার্কস আ ফর্মাল শিফট ফ্রম অবজেক্টিভ টু ইন্টেন্সলি পার্সোনাল গ্রিফ, নাকি এখানে একটা ট্রান্সফরমেশন ঘটেছে, অবজেক্টিভ বলতে ইন জেনারেল থেকে সাবজেক্টিভের দিকে, মানে ব্যক্তিগত দুঃখ কষ্টের দিকে, তাই কি? ইট ইকোজ দ্য রোম্যান্টিক আইডিয়াল অফ ইটার্নাল ইউনিয়ন, নাকি এখানে রোম্যান্টিক আইডিওলজি, আইডিয়ালিজমের কথা বলেছে? নাকি ইট কোয়েশ্চেন্স দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড ডেথ ইন ইউনিভার্সাল টার্মস, এখানে এই জীবন মৃত্যুকে কি প্রশ্ন করেছে ইউনিভার্সালি? অ্যাকচুয়ালি এর আনসার কি হবে তাহলে বলো, ভাবো, পারবে? আনসার হচ্ছে বি, ইট মার্কস আ ফর্মাল শিফট ফ্রম অবজেক্টিভ টু ইন্টেন্সলি পার্সোনাল গ্রিড। ইয়েস, এতক্ষণ অব্দি যেন নেচার কথা বলছিল, যেন ইন জেনারেল হিসেবে কথা বলা হচ্ছিল, তারপরেই দ্য ডিফারেন্স টু মি, আমার ক্ষেত্রে এসেছে পার্থক্যটা, স্পিকার কথা বলছেন, সেই জন্য অবজেক্টিভ টু সাবজেক্টিভ, ইন্টেন্সলি পার্সোনাল গ্রিড। যেমন ধরো, দি সাডেন এক্সক্লামেশন রিভিলস দ্য স্পিকার্স ডিপ পার্সোনাল লস, হ্যাঁ, ব্যক্তিগতভাবে তিনি কতটা মানে কি বলবো, ব্রোকেন হার্টে রয়েছেন, সেটা এখানে বোঝানো হচ্ছে। শি ডোয়েল্ট অ্যামং দ্য আনটোটেন ওয়েজ থেকে নেওয়া। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস দ্য রোম্যান্টিক প্যারাডক্স ইন দ্য লাইন সি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি? এই যে লাইনটি, সি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এই লাইনের মধ্যে রোম্যান্টিক প্যারাডক্স রয়েছে। এই রোম্যান্টিক প্যারাডক্সটা এই নিচের কোনটি রিফ্লেক্ট করছে? দেখো, লুসি আননোন অবস্থায় ছিল, আননোন অবস্থায় মারা গিয়েছে, এবং হচ্ছে যে কে জানতো কখন গিয়েছে, এই যে বিষয়টা। আমি এগুলো প্রত্যেকটা কবিতা,
হ্যাঁ, প্রত্যেকটি কবিতা আমি পার্ট বাই পার্ট নিয়ে আসবো, আলোচনা করে লাইন বাই লাইন অ্যানালাইজ করে। ঠিক আছে, চলো। দ্যাট নেচার রিভিলস অল ট্রুথ ডিসপাইট সোসাইটিজ ব্লাইন্ডনেস। সমাজ যতই ব্লাইন্ড থাকুক না কেন, সত্যি বেরিয়ে আসবেই আসবে। প্রকৃতি সেই সত্যটা মানে সত্যি বা সত্যতাকে বাইরে নিয়ে আসবে, প্রকাশ করবে। দ্যাট লাইফ গেইনস মিনিং অনলি আফটার ইট এন্ডস। জীবনের ভূমিকা, জীবনের মূল্য মৃত্যুর পর থেকে যেন বেড়ে যায় বা পাওয়া যায়। ওকে, বা জীবন হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে যখন শেষ হয় তারপর থেকে জীবনের মূল্য যেন বেড়ে যায়। দ্যাট অবসকিউরিটি অ্যান্ড অ্যানিনোমিটি ইন্টেন্সিফাই ইমোশনাল সিগনিফিকেন্স। যদি কারো কিছু অবসকিউরিটি থাকে, হ্যাঁ, সেটি যেন তার প্রতি যে আবেগ সেটি বাড়িয়ে দেয়। দ্যাট আইডেন্টিটি ইজ সেট মোর বাই ডেথ দেন বাই লাইফ। কারো পরিচিতি, কারো আইডেন্টিটি যেন মৃত্যু অনেক বেশি গঠন করে জীবনের থেকে। সুন্দর। এই লাইনটা অ্যাকচুয়ালি অন্য কিছু ক্ষেত্রে রেলিভেন্ট, কিন্তু এখানে ইররেলিভেন্ট। অ্যাকচুয়ালি আনসার হবে দ্যাট অবসকিউরিটি অ্যান্ড অ্যানিনোমিটি ইন্টেন্সিফাই ইমোশনাল সিগনিফিকেন্স। ওকে, তার কারণটা কি? তার কারণটা দেখো, লুসি এই যে আননোটিসড অবস্থায় থেকেছে, তার এই যে লস, এটা তার প্রতি ইমোশনকে আরো বেশি গভীর করে তুলেছে। সেই জন্য হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স ইজ দ্যাট অ্যানিনোমিটি ডাজন্ট ডিমিনিশ ওর্থ। তার এই যে অ্যানিনোমিটি, তার যে অবসকিউরিটি, তার মূল্যকে কখনোই কমায় না, রাদার বাড়িয়ে দেয়। Okay, see dwelled among untrodden wells. Question number 19. At once, the bright moon dropped. What is the symbolic significance of the moon's sudden disappearance behind the cottage roof? বলেছে এই যে লাইনটি রয়েছে, at once the bright moon dropped, এই লাইনটার ভেতরে বা এই লাইনটির ভেতরে সিম্বলিক সিগনিফিকেন্স কি রয়েছে? হঠাৎ করে যে বলেছে, ঠিক আছে, সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স যে হয়েছে, তো এটা কি, কেন, অর্থটা কি? দ্য লস অফ ইউথফুল বিউটি, তাহলে তার এই যৌবনের যে রূপ বা বলা যেতে পারে যে ইয়াং এনার্জি, তার কি শেষ হয়ে যাওয়া, নাকি হচ্ছে যে তার হারিয়ে যাওয়া, না হচ্ছে ভালোবাসার পরিপূর্ণ রূপ পাওয়া, দ্য ফুলফিলমেন্ট অফ লাভ, নাকি আ সাডেন প্রিমনিশন অফ ডেথ, নাকি মৃত্যুর হঠাৎ হাতছানি? দেখো, ভাবো ভাবো। নেচার হাইডিং ইটস ফেস ফ্রম দ্য স্পিকার, নেচার হাইডিং ইটস ফেস ফ্রম দ্য স্পিকার, নাকি প্রকৃতি মুখ লুকিয়ে নিচ্ছে স্পিকারের কাছ থেকে? কি হবে সিম্বলিক সিগনিফিকেন্স? হঠাৎ করে ব্রাইট মুন ড্রপ, অ্যাকচুয়ালি ইট সাজেস্টস আ সাডেন প্রিমনিশন অফ ডেথ, হঠাৎ করে। কারণ তারপরেই আমরা একটা লাইন দেখতে পাবো, ইফ লুসি শুড বি ডেড। ওকে, সো দ্য মুনস ড্রপ, ওকে, সাজেস্টস দ্য স্পিকারস হন্টিং থট, হোয়াট ইফ লুসি শুড বি ডেড। তো এটা নেওয়া হয়েছে কোথা থেকে? স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন থেকে। কোশ্চেন নাম্বার 20. What does the speaker mean by sweet dreams in one of those sweet dreams I slept? এই যে লাইনটি রয়েছে এর মধ্যে সুইট ড্রিমস কথাটির অর্থ কি? দেখো, হি লিটারালি ফেল অ্যাসলিপ while রাইডিং, তিনি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন আক্ষরিক অর্থে রাইড করতে করতে, নাকি হি এন্টার্ড আ ট্রান্স লাইক স্টেট অফ রোম্যান্টিক অ্যান্টিসিপেশন, নাকি সে একটা অদ্ভুত ভাবের জগতে পৌঁছে গিয়েছিলেন আশা করতে করতে, ফ্যান্টাসি বা ইমাজিন করতে করতে। ওকে, হি ইমাজিনড লুসি সিঙ্গিং, নাকি তিনি কল্পনা করছেন যে লুসি গান গাইছে। ওকে, হি ওয়াজ কমফোর্টেড বাই মেমোরিজ অফ দ্য পাস্ট, নাকি অতীতের স্মৃতিচারণ করে তিনি নিজে কমফোর্ট ফিল করছেন? উত্তরটা কি হবে বলো? সুইট ড্রিমস কথার অর্থ কি তাহলে বলো? কি হবে, গেস করেছ? ওকে, দেখো, মানে অর্থ সুইট ড্রিমস অর্থ হবে, বা এটা কি সাজেস্ট করছে? হি এন্টার্ড আ ট্রান্স লাইক স্টেট অফ রোম্যান্টিক অ্যান্টিসিপেশন। ইয়েস, একটা অদ্ভুত ভাবের জগতে পৌঁছে গেছে। ওকে, ন্যারেটিভ দেখো, যেন সুইট ড্রিমস ইট রেফার্স টু হিজ রোম্যান্টিক ডে ড্রিমিং অ্যাবজর্বড ইন থটস অফ লুসি, যেন তিনি কাকে নিয়ে ভাবছেন, লুসির চিন্তাতে মগ্ন, ডে ড্রিমিং অবস্থায় আছেন, যেন রেভারিতে আছেন। ওকে, কোশ্চেন নাম্বার 21. দ্য ফ্রেজ, এটা ফ্রেজ না বলে দ্য এক্সপ্রেশন বা দ্য লাইন্স বললে ভালো হতো। হোয়াট ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস উইল স্লাইড ইনটু আ লাভার্স হেড, এই যে লাইন্স দুটো, ওকে, এই লাইন্স দুটো কি রিফ্লেক্ট করেছে, বা এখানে যদি বলা হয় দ্য ফ্রেজ কি রিফ্লেক্ট করছে? দেখো, দ্য ম্যাডনেস অফ অবসেসিভ প্যাশন, আ ক্রিটিক অফ ইমাজিনেশন, নাকি রোম্যান্টিসিজমস এমফ্যাসিস অন ইনভলেন্টারি ইমোশনাল রেসপন্সেস, নাকি গিল্ট ফর নেগলেক্টিং লুসি? দেখো, অবসেসড, কোনো কিছু নিয়ে অবসেসড, পেতেই হবে, আমার টান, অ্যাফেকশন, অবসেসড। তো এই কি ম্যাডনেস, এই যেন পাগল করা একটা ইমোশন, এইরকম কি বোঝাচ্ছে?
ক্রিটিক অফ ইমাজিনেশন, নাকি কল্পনার জগৎকে সমালোচনা করছেন, নাকি রোম্যান্টিসিজমস এমফাসিস অন ইনভলেন্টারি ইমোশনাল রেসপন্সেস, এই যে অটোমেটিক্যালি একটা সাইমালটেনিয়াস একটা রেসপন্স, আবেগ যে বহিঃপ্রকাশ করছে বা তার যে বহিঃপ্রকাশ করা হচ্ছে, এটা কি এখানে জোর করে বোঝানো হচ্ছে, বা রোম্যান্টিক আইডিওলজি কি কিছুটা ছাপ ফুটে উঠেছে লাভার সাইড এই নিয়ে, নাকি লুসিকে নেগলেক্ট করা হয়েছিল বলে তার গিল্ট? আনসার হচ্ছে রোম্যান্টিসিজমস এমফাসিস অন ইনভলেন্টারি ইমোশনাল রেসপন্সেস, সি। ওকে, দেখো কেন, তার কারণ হচ্ছে এই লাইনটি বা এই লাইনসগুলো, সো হাউ আনবিডেন ইররেশনাল ইমোশনস শেপ হিউম্যান এক্সপিরিয়েন্স, এটা রোম্যান্টিক থিম, রোম্যান্টিক আইডিওলজি, যে ইররেশনাল ইমোশনস, আনবিডেন ইমোশনস তোমার হিউম্যান এক্সপিরিয়েন্সের গঠন করবে। ওকে, কোশ্চেন নাম্বার 22, হোয়াট ডাজ নেচার মিন when she says, myself will to my darling be both law and impulse? প্রকৃতি কি বোঝাতে চেয়েছে যখন প্রকৃতি বলেছে যে মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস? ডার্লিং অ্যাকচুয়ালি কে? লুসি। তবে বলতে চেয়েছে এই কথাটির অর্থটা কি? নেচার উইল লিমিট লুসিস ফ্রিডম, প্রকৃতি কি লুসির যে স্বাধীনতা সেইটিকেই খর্ব করে দেবে? লুসি উইল ফলো হিউম্যান রুলস অ্যান্ড ডিজায়ার্স, ঠিক আছে, না লুসি হচ্ছে যে মানুষের যে রুলস বা মানুষের যে ইচ্ছে, অবলাইজেশনস, সেগুলোকে কেউ ফলো করবে? নেচার উইল সেভ লুসিস ক্যারেক্টার থ্রু বোথ ডিসিপ্লিন অ্যান্ড ইনস্টিংক্ট, দেখো না, প্রকৃতির কি করবে? প্রকৃতি লুসির চরিত্র গঠন করবে ডিসিপ্লিনের দ্বারা এবং হচ্ছে যে তার ল, তার ইম্পালসের দ্বারা। অ্যাকচুয়ালি আর নিচেরটা যাচ্ছি না, মানে এই অপশনটি আনসার হচ্ছে অপশন সি, নেচার উইল রিপ্লেস লুসিস ফ্যামিলি, একেবারে না। তাহলে নেচার কি করবে? লুসির ক্যারেক্টার গঠন করবে মাইসেলফ, তার ল এবং ইম্পালস দিয়ে। ইম্পালস বলতে এনার্জি, ল বলতে কন্ডাক্ট, ডেকোরাম, ডিসিপ্লিন, ডিসেন্সি, ঠিক আছে, লাইক দ্যাট। তাহলে নেচার ডিক্লেয়ার্স she will be both a guiding force and a spontaneous influence showing her holistic role in Lucy's development। তাহলে দেখো ল suggests guiding force, impulse suggests spontaneous influence, ঠিক আছে। দেখো এটা অ্যাকচুয়ালি 3 years সিগ্রু ইন সান এন্ড সাওয়ার থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 23, which romantic ideal is most clearly expressed in the line she shall be sportive as the fawn? এই যে লাইনটি রয়েছে she shall be sportive as the fawn, এর মধ্যে রোমান্টিক আইডিওলজি কিভাবে সব থেকে ভালো প্রকাশ পাচ্ছে? দেখো অপশনগুলো একটু নিচে এসছে, আমি একটু উপরে তুলছি। civilized manners over wild behavior, education through formal instruction, harmony with wild and innocent nature, repression of instinctual feelings, ঠিক আছে। এই যে তাহলে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে কি ছিল? সি শ্যাল বি স্পটিং অ্যাজ দ্য ফন, এর মধ্যে দেখো কোনটা কোনটা এই চারটে অপশনের মধ্যে কোনটি সব থেকে ভালোভাবে এক্সপ্রেস হচ্ছে? দেখো আনসার আনডাউটেডলি harmony with wild and innocent nature. Nature actually is both, okay, wild and innocent। দেখো তো এটা এক্সপ্লেন করছি না এগুলো অপশনগুলো। দেখো the image of the playful fawn symbolizes Lucy's innocence and natural vitality। তো দেখো এই যেখানে যে ইমেজটা ছিল ফনের, সেটা কার প্রতীকী চিহ্ন? লুসিস ইনোসেন্স অ্যান্ড ন্যাচারাল ভাইটালিটি, ভাইভাসিটি, ওকে, তার সিম্বল। সো এগুলো কি থিমস রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ডাজ দ্য ফ্রেজ grace that shall mold the maiden's form by silent sympathy suggest about nature's role? এই যে এইটা, ঠিক আছে, লাইন্সগুলো, এগুলো আমার ফ্রেজ না লিখলেই ভালো হতো, তো যাই হোক দুঃখিত ফ্রেজ করা হয়েছে বলে। গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্প্যাথি, এটা কি সাজেস্ট করছে? নেচারের যে ভূমিকা কি বোঝাচ্ছে? নেচার ইজ ইনডিফারেন্ট টু হিউম্যান ডেভেলপমেন্ট, নেচার কি উদাসীন মানুষের গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে? নেচার সেভস লুসিজ সোল কোয়াইটলি থ্রু বিউটি অ্যান্ড ফিলিং, নাকি লুসির যে স্পিরিট তার গঠন করছে নেচার কেমন করে? বিউটি দিয়ে, ভার্চু দিয়ে, ফিলিং দিয়ে, অ্যাফেকশন দিয়ে, অ্যাটাচমেন্ট দিয়ে, স্পন্টেনিয়াস এনার্জি দিয়ে, ডিসেন্সি দিয়ে, ডেকোরাম দিয়ে, এইগুলো দিয়ে কি ল দিয়ে, ইম্পালস দিয়ে, একটু আগে যেটা দেখলাম। ওকে, নেচার ইম্পোজেস এক্সটার্নাল রুলস অন লুসিস বডি, ঠিক আছে, নেচার কি কোনো
মানে লুসির যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে তার উপরে কি কোনো নিয়ম কানুন বা ডিসিপ্লিন বা বলা যেতে পারে যে এক্সটার্নাল রুল চাপিয়ে দিচ্ছে? নেচার ইজ ফিজিক্যালি ট্রান্সফর্মিং লুসি, নেচার শারীরিকভাবে লুসির পরিবর্তন ঘটাচ্ছে। দেখো এখানে এই রকম অপশনসগুলো এই জন্য আছে কারণ মেইডেন্স ফর্ম, হ্যাঁ এইসব বলা রয়েছে তো সেই জন্য, বাট অ্যাকচুয়ালি না, আনসার হবে নেচার সেভস লুসির সোল কোয়াইটলি থ্রু বিউটি অ্যান্ড ফিলিং। ওকে, লুসি মানে কি বলবো যে লুসির সোল কেমনভাবে সেভ নিচ্ছে? থ্রু বিউটি অ্যান্ড ফিলিং বাই নেচার। তো এটা কি বোঝাচ্ছে? নেচার সাইলেন্ট অ্যান্ড ইমোশনাল ইনফ্লুয়েন্স, সোল তার সোলের যে গঠন ঘটছে, ইমোশনাল ইনফ্লুয়েন্স ট্রান্সফর্মিং লুসিস ইনার সেলফ থ্রু আ ডিপ ইনটুইটিভ কানেকশন। ওকে, নেক্সট এটা জাস্ট সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দেওয়া হচ্ছে। Question number 25. What is the function of the abrupt shift in tone in the final stanza? Thus nature spake, the work was done. Okay. In the structure of the poem, 3 years she grew in sun and sour. 3 years she grew in sun and sour এই পোয়েমের ক্ষেত্রে ফাইনাল স্ট্যান্জাতে thus nature spake, the work was done, এই যে লাইনটি, এর দ্বারা আমরা যে অদ্ভুত অ্যাব্রাপ্ট শিফট দেখতে পেয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করছে? কেন? ইট মক্স নেচারস ফেইল্ড প্ল্যান, নেচারের যে ব্যর্থ প্রয়াস তাকে মকারি করছে। ইট ইন্ট্রোডিউসেস দ্য স্পিকার্স পার্সোনাল ল্যামেন্ট অফ নেচারস ফিলোসফিক্যাল স্পিচ, নাকি এইখানে নেচার এতক্ষণ ধরে কথা বলছিল দার্শনিক ওয়েতে এক্সপ্রেস করছিল, তারপরে বক্তার ব্যক্তিগত দুঃখ প্রকাশ করছে। ইট ক্রিটিসাইজেস লুসি ফর বিং টু প্যাসিভ, নাকি লুসিকে এখানে ভর্ৎসনা করা হচ্ছে, ভর্ৎসনা সমালোচনা বলাটা ভালো হবে, সমালোচনা করা হচ্ছে প্যাসিভ থাকার জন্য। ইট রিটার্নস টু দ্য বিগিনিং অফ দ্য পোয়েম সাইক্লিক্যালি, দেখো নাকি এইটা বলার মাধ্যমে একদম ঠিক চক্রাকারে প্রথমে যেখানে শুরু করেছিল সেইখানে পৌঁছে গেল কি না? অ্যাকচুয়ালি দ্য নেচার স্পেক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এটা কি বোঝানোর চেষ্টা করেছে এখানে? এটা বুঝিয়েছে ইট ইন্ট্রোডিউসেস দ্য স্পিকার্স পার্সোনাল ল্যামেন্ট আফটার নেচার্স ফিলোসফিক্যাল স্পিচ। এই নেচারের ফিলোসফিক্যাল স্পিচের পরে যে স্পিচের পরে স্পিকারের যে বক্তব্য, তার নিজের যে ভাবনা চিন্তা, সেইটা এখানে বোঝানো হচ্ছে। এই জন্য এই অ্যাব্রাপ্ট শিফটটা এটাই সাজেস্ট করছে। ওকে, কোশ্চেন নাম্বার 25। তাহলে the poem's final stanza suddenly breaks from nature's grand vision and turns toward a tragic personal reflection, reinforcing the poem's emotional weight. তাহলে প্রথমে ওই যে নেচারের গ্র্যান্ড ভিজন, সেইখান থেকে একটা ট্রান্সফরমেশন বা চেঞ্জ ঘটলো কোথায় না? পার্সোনাল টোনে রিফ্লেকশন ঘটলো, হ্যাঁ, পার্সোনাল ল্যামেন্টেশন। দেখো কোশ্চেন নাম্বার 26. What does the final line, the memory of what has been and never more will be, most poignantly express? এই যে ফাইনাল লাইন, এই ফাইনাল লাইন, দ্য মেমরি অফ হোয়াট হ্যাজ বিন অ্যান্ড নেভার মোর উইল বি, এটা কি সাজেস্ট করছে? এই দুটো লাইন কি সাজেস্ট করছে? দেখো বলছে অ্যাঙ্গার অ্যাট নেচার ফর টেকিং লুসি, নেচারের প্রতি রাগ, লুসিকে কেড়ে নিয়েছে। অ্যাকসেপ্টেন্স অফ লুসিস রিইনকার্নেশন, নাকি মেনে নিচ্ছি যে আবার লুসির রিইনকার্নেশন ঘটবে, মেনে নিচ্ছি না? ইররিভোকেবল লস, দ্য এক অফ পার্মানেন্ট অ্যাবসেন্স, এমন ক্ষতি যেটা আর যার পুনরুদ্ধার হয় না, এই যে যন্ত্রণা ব্যথা, এইটা কি বোঝাচ্ছে? নাকি হোপ দ্যাট লুসি স্পিরিট রিমেইনস ইন নেচার, নাকি এই আশাবাদী একটা চিন্তাধারা এখানে ফুটিয়ে তুলেছে যে না, লুসি ফিজিক্যালি চলে গেল, লুসি স্পিরিট প্রকৃতির মধ্যে থাকবে? কি বোঝাচ্ছে ভাবুন। এই যে দ্য মেমরি অফ হোয়াট হ্যাজ বিন অ্যান্ড নেভার মোর উইল বি, এটা কি পয়েগনেন্টলি এক্সপ্রেস করছে? এটা যেটা যে স্মৃতিটা ছিল আর কোনোদিনও পাবো না, এটা কি রে? ব্যথা। তো উত্তর হবে সি, লস অ্যান্ড দ্য এক অফ পার্মানেন্ট অ্যাবসেন্স। ওকে, দেখো দ্য স্পিকার মোন্স নট জাস্ট লুসিস ডেথ বাট দ্য ফ্যাক্ট দ্যাট হার প্রেজেন্স, ভাইটালিটি অ্যান্ড বিউটি আর পার্মানেন্টলি লস্ট, অ্যান্ড এক অফ রোম্যান্টিক মেলানকলি। ঠিক আছে, তার 3 years সিভিউ থেকে নেওয়া হয়েছে। এটা তার প্রেজেন্স, ভাইটালিটি, ভাইভাসিটি, ওকে, তার ভার্চু, তার বিউটি, যেটা সব কিছু আর পাওয়া যাচ্ছে না, বিলাপ করছেন কবি। 27. What realization does the speaker come to after traveling in lands beyond the sea? এটা অন্য কবিতা, হ্যাঁ, এটি অন্য কবিতা, ওই 3 years সিভিউ থেকে না। বলো যে এই যে স্পিকারের কি রিয়েলাইজেশন হয়েছিল ট্রাভেলিং এর পর, যখন তিনি এটা বলছেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, দ্যাট হি প্রেফার্স ফরেন কালচার্স, তিনি ফরেন কালচারকে, বাইরের সংস্কৃতিকে বেশি প্রেফার করেন, বেশি পছন্দ করেন। দ্যাট হি নেভার ট্রুলি লাভড লুসি, নাকি এটা বোঝাচ্ছেন যে তিনি কখনোই সত্যি সত্যি লুসিকে ভালোবাসেননি?
দ্যাট হিজ লাভ ফর ইংল্যান্ড ডিপেন্ড, এই অপশনটা হতে পারে কি তার ইংল্যান্ডের প্রতি ভালোবাসাটা আরো গভীর হচ্ছে। দ্যাট লুসি ওয়াজ ফরগটেন, না এটা বোঝাচ্ছে লুসিকে ভুলে যাওয়া হয়েছে। তাহলে ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, এইটার আফটার ট্রাভেলিং, এটা কি কি রিয়েলাইজেশন হয়েছে স্পিকার? রিয়েলাইজেশন হয়েছে দ্যাট হিজ লাভ ফর ইংল্যান্ড ডিপেন্ড। দেখো সাপোর্টিং সেন্টেন্স আছে, এ দেখো, নো ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি, এটা আই ট্রাভেল অ্যামং আননোন মেন থেকে নেওয়া হচ্ছে, যেখানে এই লাইনটি রয়েছে ঠিক ওর পরেই, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। তাহলে দেখো দ্য স্পিকার হ্যাজ অ্যাডমিটেড, ঠিক আছে, যতক্ষণ না তিনি ইংল্যান্ড থেকে বেরিয়ে যাননি ততক্ষণ তিনি তার ভ্যালু বুঝতে পারেননি। যেন এরকম একটা ব্যাপার, দেখো একটা ইউনিভার্সাল টাচ এখানে রয়েছে, যতক্ষণ যে জিনিসটা আমরা সহজে পেয়ে যেতে তাদের মূল্য দিতে পারি না, এরকম একটা কিছু। বাট এই কথাটি এখানে না বললেও চলতো, জাস্ট বোঝানোর জন্য বললাম, ইররিলেভেন্ট। দেখো কোয়েশ্চেন নাম্বার 28, what domestic image is used to portray Lucy in the poem I traveled among unknown men? I traveled among unknown men এ কি ধরনের বাড়ির ডোমেস্টিক ইমেজ ব্যবহার করা হয়েছে লুসিকে পোর্ট্রে করার জন্য? দেখো এইভাবে এইরকম কোয়েশ্চেন পড়তে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো তো? মানে অ্যাকচুয়ালি আমি যে এমসিকিউতে যেখানে বলেছি যে 20 টাইপস অফ এমসিকিউ লিটারেচারের টপিক থেকে দেওয়া যেতে পারে, অ্যাকচুয়ালি অনেক বেশি হতে পারে, বাট ওই 20টাই আমি রেখেছি, 25-30 টাইপস হতে পারে। তো সেখানে সিম্বল অ্যান্ড ইমেজেরই একটা ছিল। দেখো তো বলছে কোন ইমেজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে, বলেছে লুসি গ্যাদারিং ফ্লাওয়ার্স ইন আ ফিল্ড, লুসি স্লিপিং ইন দ্য ফরেস্ট, লুসি রিডিং আন্ডার আ ট্রি, অর লুসি টার্নিং হার হুইল বিসাইড দ্য ফায়ার। অ্যাকচুয়ালি ওখানে একটা ইমেজ আছে, এইটাই হবে লুসি টার্নিং হার হুইল বিসাইড দ্য ফায়ার, ওখানে এই লাইনটিই আছে, আর এগুলো বোঝাচ্ছি না সেই জন্য। দেখো এই যে দ্য লাইন, এখানে দুটো লাইন রয়েছে, অ্যান্ড সি আই চেরিশড টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। ওকে, তাহলে এটা কি একটা হোমলি ট্রেডিশনাল ওয়ার্ম, একটা খুব সুন্দর ট্রেডিশনাল ইমেজ ফুটিয়ে তুলেছে লুসির। কোয়েশ্চেন নাম্বার 29, that is the metrical pattern used consistently in she dwelt among the untrodden ways. Yes, ঠিক আছে, তাহলে মিটার জিজ্ঞেস করা হচ্ছে। দেখো তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন আছে যে রাইম কি, মিটার কি, ঠিক আছে, কিভাবে আছে। she dwelt among the untrodden ways কোন মেট্রিক্যাল প্যাটার্নে লেখা হয়েছে? iambic pentameter, trochaic tetrameter, iambic tetrameter alternating with iambic trimeter, নাকি dactylic হেক্সামিটার? বলো 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 বলো, ভাবো বলো, জানো তো, বলো কি হবে? আনসার হচ্ছে আইএমবিক পেন্টামিটার নয়, আনসার সি আইএমবিক টেট্রামিটার অল্টারনেটিভ উইথ আইএমবিক ট্রাইমিটার। এটা বোঝানোর কিছু নেই, এটা একটা তোমার হচ্ছে যে রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আইএমবিকে লেখা হয়েছে। তো না, তার মানে এটা নয় যে শুধু আইএমবিকে হয়েছে, ডোন্ট গেট মি রং। দেখো ব্যালাড স্ট্যান্ডা ফর্ম এটা আর কি। কোয়েশ্চেন নাম্বার 30 বা 30, এটা আমার লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। নেক্সট আবার আমি এইভাবে প্র্যাকটিস শিট নিয়ে আসবো, প্রত্যেকটি টপিক থেকে অ্যানালাইসিস করবো, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আশা করি তোমাদের আমি হতাশ করবো না। ইন 3 years she grew, এই কবিতাটিতে এনজামমেন্ট মোস্ট অফন ফাংশনস টু। এনজামমেন্ট কথার অর্থ কি? দেখো যখন একটি লাইন পড়ছো, সেই লাইনের সেন্সটি সেই লাইনে শেষ হচ্ছে না, সেই লাইনের সেন্স নেক্সট লাইনেও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এটাকে বলা হয় এনজামমেন্ট, রাইট? তো এনজামমেন্টের ভূমিকাটা কি? ইন্ডিকেট আ ব্রেক ইন টোন, কোনো টোনের ব্রেককে রেফার করছে, নাকি এমফেসাইজ ফর্মাল স্ট্রাকচার, এটা তার গঠনটাকেই ফর্মালি মানে বোঝানোর চেষ্টা করেছে, নাকি ক্রিয়েট আ ফ্লোয়িং ন্যাচারাল রিদম, নাকি এনজামমেন্ট ব্যবহার করার মাধ্যমে একটা ন্যাচারাল ফ্লো, কথা বলার একটা ন্যাচারাল ফ্লো বেরিয়ে আসছে, ঠিক আছে, রিদমিক্যালি একটা ফ্লো, যেন মিউজিক্যাল কেডেন্স তৈরি হচ্ছে, নাকি ফোর্স অ্যাব্রাপ্ট ইমোশনাল সিফটস, নাকি হচ্ছে যে জোর করে কম্পেল করা হচ্ছে ইমোশনালি বা ইমোশনাল শিফটের জন্য। এনজামমেন্ট কি সেইটা রেফার করছে কি এইখানে এই 3 years she grew-তে? ইনসান এন্ড সাওয়া, বলো, ভাবো, লাস্ট বলো, পারলে? ওকে, আনসার হচ্ছে ক্রিয়েট আ ফ্লোয়িং ন্যাচারাল রিদম, বাকিগুলো হবে না, ন্যাচারাল রিদম। ওকে, সো এইটা হচ্ছে বা এইগুলো কোয়েশ্চেন্স। দেখো এর দ্য স্মুথ ট্রানজিশনস মিরর নেচারস নার্চারিং ফ্লো অ্যান্ড সিমলেস শেপিং অফ লুসিস ক্যারেক্টার। তাহলে ওই যে এনজামমেন্টের দ্বারা
এই যে নার্চারিং ফ্লো, সিমলেস শেপিং লুসিড ক্যারেক্টারের, এইটিকে রিফ্লেক্ট করছে। ওকে, এই হচ্ছে 30টি প্রশ্ন, 30 কোয়েশ্চেন্স। এইভাবেই আমি আলোচনা করলাম এমসিকিউগুলো, কিছুটা না হার্ড না ভীষণ ইজি, অ্যাভারেজ শর্ট অফ, মডারেট শর্ট অফ, কিছুটা রিফ্লেক্টিভ, কিছুটা ইনফরমেটিভ, সিম্বলিক, ঠিক আছে, লেক্সিক্যাল, সবগুলো মিলিয়ে মিশিয়ে এখানে দেওয়া হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করে যাও একটি, হ্যাঁ, আর অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, অবশ্যই যদি কোনো ডাউট থেকে থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে বলো। ততদিন নেক্সট ভিডিও যতক্ষণ না আনছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।